নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি ফাইন্যান্স শেখা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমরা কোনো কোম্পানির একটি স্টক বা শেয়ার বলতে কী বোঝায় সেটা শিখেছি। তোমরা ভিডিওটি দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমরা শিখব কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কী, মার্কেট ক্যাপিটালাইজেশন কী করে ক্যালকুলেট করতে হয়, মার্কেট ক্যাপিটালাইজেশনের ব্যবহার কী কী, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ কোম্পানি বলতে কী বোঝো, মার্কেট ক্যাপিটালাইজেশনের গুরুত্ব কী। তারপর আমরা সবশেষে লাইভ ক্যালকুলেশন করে দেখাবো যে মার্কেট ক্যাপিটালাইজেশন কী করে ক্যালকুলেট করতে হয়। চলুন তাহলে প্রথমে দেখে নিই মার্কেট ক্যাপিটালাইজেশন কী। আমি 4টে কেসের মাধ্যমে মার্কেট ক্যাপিটালাইজেশন ব্যাপারটি আপনাদের সঙ্গে সুন্দর করে বুঝিয়ে দেবো। কেস নাম্বার 1, ধরুন রহিম এবং রাজীব দুজনের বাড়ি আপনাদের পাড়াতে। ওদের দুজনের সাথেই আপনার রেগুলার দেখা হয়, কথা হয় এবং মাঝে মাঝে আপনারা একসাথে বসে আড্ডাও মারেন। এবার ধরুন অন্য একটি পাড়ার থেকে একজন এসে আপনাকে জিজ্ঞেস করলো রাজীব এবং রহিমের মধ্যে কে বেশি লম্বা। এক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি বলে দিতে পারবেন যে কে বেশি লম্বা, কেননা আপনি রোজ ওদেরকে দেখেন, ওদের সঙ্গে কথা বলেন, ওদের সঙ্গে ইন্টারাক্ট করেন। এবার চলুন কেস নাম্বার 2তে এই উদাহরণটির আরেকটি ভার্সন দেখে নিই। এবার ধরুন রহিম এবং রাজীবের বাড়ি অন্য একটি পাড়াতে এবং আপনি ওদেরকে চেনেনও না, জানেনও না। এবার ধরুন আপনার পাড়ারই একজন আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই, রহিম এবং রাজীবের মধ্যে কে বেশি লম্বা। আপনি কি উত্তরটি দিতে পারবেন? আপনি পারবেন না। এবার যদি আপনাকে বলে দেওয়া হয় রহিমের উচ্চতা হচ্ছে 6 ফিট এবং রাজীবের উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চ এবং আপনাকে জিজ্ঞেস করা হলো কে বেশি লম্বা, এই কেসে কিন্তু আপনি খুব ইজিলি বলে দিতে পারবেন যে রহিম বেশি লম্বা, কেননা আপনি এখানে দুটো জিনিস ভালো করে বোঝেন। সেগুলি হলো নাম্বার 1 উচ্চতা কী, নাম্বার 2 উচ্চতাকে মাপার যে ইউনিট অর্থাৎ ফিট কি, ইঞ্চ কি। এই দুটো জিনিস জানার জন্যই কিন্তু কে বেশি লম্বা সেটা আপনি বলে দিয়েছেন এই কেসে। কেস নাম্বার 3, এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে রিলায়েন্স এবং এয়ারটেল এই দুটো কোম্পানির মধ্যে কোনটি বেশি বড় কোম্পানি, এক্ষেত্রেও আশা করি আপনি বলে দিতে পারবেন যে রিলায়েন্স বেশি বড় কোম্পানি, কেননা এই দুটো কোম্পানিকে আপনি ভালো করে চেনেন এবং জানেন। এই ব্যাপারটি কেস নাম্বার 1-এ যে উদাহরণটি আমরা আলোচনা করেছিলাম অনেকটা তার মতনই। কেস নাম্বার 4, এবার আপনাকে জিজ্ঞেস করা হলো যে উইপ্রো এবং ইনফোসিস এর মধ্যে কোনটি বেশি বড় কোম্পানি। এক্ষেত্রে কিন্তু আপনি উত্তরটি দিতে পারবেন না। আর এই ব্যাপারটি পুরোপুরি কেস 2-তে যে উদাহরণটি আমরা ডিসকাস করেছি ঠিক তার মতন। কেস 2-তেও কিন্তু আপনি প্রথমে কে বেশি লম্বা সেটি বলতে পারেননি। এরপর যখন আপনাকে ওদের উচ্চতা বলে দেওয়া হলো ঠিক তখনই আপনি বলে দিয়েছেন যে কে বেশি লম্বা। উইপ্রো এবং ইনফোসিসের এই কেসটিতেও আমাদের উচ্চতার মতনই একটি মেট্রিক বা মাপকাঠি দরকার, যা কিনা কোম্পানির সাইজ সম্পর্কে আইডিয়া দেবে। আর এই কাজটিই করে থাকে হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। আরও পরিষ্কারভাবে যদি বলা হয় তাহলে একটি কোম্পানির যতগুলো শেয়ার আছে সেই সমস্ত শেয়ারগুলি যদি এই মুহূর্তে বাজারে বিক্রি করে দেওয়া হয় তাহলে যে টাকা পাওয়া যাবে সেটি হলো মার্কেট ক্যাপিটালাইজেশন। অর্থাৎ আজকের ডেটে কোম্পানি যতগুলি শেয়ার আছে তাদের টোটাল মার্কেট ভ্যালু বা বাজার মূল্যই হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন একটি কোম্পানির সাইজ সম্পর্কে আইডিয়া দেয়। ধরুন এ আর বি যদি দুটি কোম্পানি হয়ে থাকে তাহলে যে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি সেই কোম্পানিটি বেশি বড় হয়। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং কোম্পানি ভ্যালু দুটো কিন্তু সেম জিনিস নয়। ওয়ারেন বাফেটের একটি ফেমাস লাইন আছে, প্রাইস ইজ হোয়াট ইউ পে বাট ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। একটি কোম্পানির ভ্যালু কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমে কোম্পানিটির অ্যাসেট, কোম্পানিটির লায়াবিলিটি সমস্ত কিছু বিবেচনা করে ক্যালকুলেট করা হয়। মার্কেট ক্যাপিটালাইজেশন জাস্ট তোমাকে কোম্পানির একটি সাইজ সম্পর্কে ধারণা দেবে। তাহলে আমরা কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কি সেই বিষয়টা বুঝে নিলাম। এবার তাহলে চলুন কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কি করে ক্যালকুলেট করতে হয় সেটা একটু দেখে নিই। কোনো একটি কোম্পানির বাজারে যতগুলো শেয়ার আছে সেই শেয়ারের সংখ্যাকে যদি এক একটি শেয়ারের বর্তমান মূল্য দিয়ে গুণ করা হয় তাহলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেই অ্যামাউন্টে হচ্ছে সেই কোম্পানিটির মার্কেট ক্যাপিটালাইজেশন। অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশনের ফর্মুলা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন ইকুয়ালস টু নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার ইন্টু পার শেয়ার প্রাইস। মার্কেট ক্যাপিটালাইজেশনের ইউনিট ক্রোড়, ডলার, টাকা যা কিছু হতে পারে সেটা কমপ্লিটলি নির্ভর করছে আপনি কোন দেশের কোন কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করছেন। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে মার্কেট ক্যাপিটালাইজেশনের ইউনিট সাধারণত ক্রোড় অর্থাৎ কোটিতে লেখা থাকে। মার্কেট ক্যাপিটালাইজেশনকে কিন্তু সংক্ষেপে মার্কেট ক্যাপও বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করতে গেলে আমাদের ওই কোম্পানিটির দুটি তথ্যের প্রয়োজন হয়। প্রথমত কোম্পানিটির কতগুলো শেয়ার আছে অর্থাৎ শেয়ারের সংখ্যা এবং প্রত্যেকটি শেয়ারের দাম কত।
আমাদের প্রথম কাজই হচ্ছে কোনো কোম্পানি সম্পর্কে এই দুটো তথ্য জোগাড় করা। তাহলে আমরা খুব সহজেই মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করে নিতে পারবো ওই কোম্পানিটির। উদাহরণস্বরূপ ধরুন XYZ নামক একটি কোম্পানি বাজারে 10 কোটি শেয়ার লিস্টেড আছে এবং প্রত্যেকটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে XYZ কোম্পানিটির মার্কেট ক্যাপিটালাইজেশন অথবা মার্কেট ক্যাপ হবে 10 × 10 অর্থাৎ 100 কোটি টাকা। এবার চলুন তাহলে দেখা যাক মার্কেট ক্যাপিটালাইজেশন এই বিষয়টিকে শেয়ার বাজারে কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এর আগে স্টক এক্সচেঞ্জের ভিডিওটিতে আমি বলেছি যে শেয়ার বাজারে প্রায় 6000-এর বেশি কোম্পানি লিস্টেড আছে, আর এই সংখ্যাটা দিনের পর দিন বেড়েই চলছে। আর এই মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর ভিত্তি করে এই সমস্ত কোম্পানিগুলিকে মেইন 3টে ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো নাম্বার 1 লার্জ ক্যাপ কোম্পানিজ, নাম্বার 2 মিড ক্যাপ কোম্পানিজ, নাম্বার 3 স্মল ক্যাপ কোম্পানিজ। যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটির বেশি সেই সমস্ত কোম্পানিগুলোকে লার্জ ক্যাপ কোম্পানি বলা হয়। এই কোম্পানিগুলো দীর্ঘ সময় ধরে গ্রো করে একটি স্টেবল জায়গায় পৌঁছে যায়, তাই এদের গ্রোথ রেট সাধারণত মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানিগুলোর তুলনায় অনেকটা কম হয়। এই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করে মেইনলি ডিভিডেন্ড থেকে ইনকাম কামানো যায়। তবে এই কোম্পানিগুলোর শেয়ার অনেক স্টেবল হয়। শেয়ার বাজার যখন খুব বেশি নিচের দিকে নামে, অর্থাৎ শেয়ার বাজার যখন খুব বেশি কারেক্টেড হয়, তখন মিড ক্যাপ অথবা স্মল ক্যাপের শেয়ারগুলো অনেকটা নিচের দিকে নেমে যায়, কিন্তু তার তুলনায় লার্জ ক্যাপের শেয়ারগুলোর প্রাইস অনেক কম নিচের দিকে নামে, অর্থাৎ প্রাইস স্টেবল থাকে। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর শেয়ারগুলোতে অনেক লিকুইডিটি থাকে। মানে যেহেতু এই সমস্ত কোম্পানিতে শেয়ারের সংখ্যা অনেক বেশি থাকে, তাই মার্কেটে বায়ার এবং সেলার অনেক বেশি হয়। আপনারা নিশ্চয়ই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ব্যাপারে শুনেছেন। আপনি যদি কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন, তার মানে হলো যে ওই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার আছে তারা আপনার টাকা আপনার কাছ থেকে নিয়ে সেই টাকাগুলোকে লার্জ ক্যাপ কোম্পানি শেয়ারে ইনভেস্ট করে দেয়। উদাহরণস্বরূপ বলা যায় যে রিলায়েন্স, SBI, HDFC ব্যাঙ্ক, ইন্ডিয়ান অয়েল এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ার লার্জ ক্যাপ কোম্পানি শেয়ারের মধ্যে পড়ে। আর যে সমস্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটির বেশি হয় কিন্তু 20,000 কোটির কম হয়, সেই সমস্ত কোম্পানিগুলোকে বলা হয় মিড ক্যাপ কোম্পানি। মিড ক্যাপ কোম্পানিগুলোর স্টেবিলিটি লার্জ ক্যাপ কোম্পানিগুলোর থেকে অনেকটা কম হয়, কিন্তু স্মল ক্যাপ কোম্পানিগুলোর থেকে অনেকটা বেশি হয়। তবে মিড ক্যাপ কোম্পানিগুলোর গ্রোথ পোটেনশিয়াল কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিগুলোর তুলনায় অনেকটা বেশি হয়। আর মিড ক্যাপ কোম্পানির শেয়ারগুলোর ইনভেস্টমেন্ট রিস্কও কিন্তু স্মল ক্যাপ কোম্পানিগুলোর থেকে অনেকটা কম হয়, কিন্তু লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারগুলোর থেকে অনেকটা বেশি হয়। আর লিকুইডিটি লেভেল লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মতন এত বেশি না হলেও মোটামুটি ঠিকঠাকই থাকে। লার্জ ক্যাপ কোম্পানি মিউচুয়াল ফান্ডের মতন কিন্তু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডও হয়ে থাকে, অর্থাৎ এই সমস্ত ফান্ডগুলোর ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা ইনভেস্টারদের থেকে টাকা নিয়ে সেই টাকা মিড ক্যাপ কোম্পানির স্টকগুলোতে ইনভেস্ট করে। তাহলে আমরা লার্জ ক্যাপ কোম্পানি এবং মিড ক্যাপ কোম্পানির ব্যাপারে বুঝে নিলাম। এইবার চলুন স্মল ক্যাপ কোম্পানির ব্যাপারে কিছুটা জেনে নিই। যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটির কম, সেই সমস্ত কোম্পানিগুলোকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায় স্মল ক্যাপ কোম্পানিগুলো থেকে। ঠিক তার সাথে সাথে ইনভেস্টমেন্ট রিস্কও কিন্তু সব থেকে বেশি হয় এই স্মল ক্যাপ কোম্পানিগুলোর শেয়ারগুলোর মধ্যে। এই কোম্পানিগুলোর শেয়ারগুলো খুব ভলেটাইল হয়, অর্থাৎ শেয়ার প্রাইস খুব আপ ডাউন করে। এরকম হতে পারে যে 2-3 বছরের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট 4-5 গুণ হয়ে গেছে। আবার ঠিকভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস না করে স্মল ক্যাপ কোম্পানির শেয়ারে টাকা ইনভেস্ট করলে সেই টাকা ডুবেও যেতে পারে। অর্থাৎ রিস্ক টু রিওয়ার্ড রেশিও স্মল ক্যাপ কোম্পানিগুলোর ক্ষেত্রে অনেকটা বেশি হয়। তাহলে আমরা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই 3 ধরনের কোম্পানির ব্যাপারে জানলাম। যদি সংক্ষেপে সামারাইজ করা হয় তাহলে বলবো যে লার্জ ক্যাপ কোম্পানি আপনাকে রিটার্ন কম দেবে কিন্তু আপনাকে স্টেবিলিটি দেবে। অন্যদিকে স্মল ক্যাপ কোম্পানি আপনাকে রিটার্ন অনেক বেশি দেবে কিন্তু ইনভেস্টমেন্ট কিছুটা রিস্কি হয়ে যাবে। মিড ক্যাপের রিটার্ন এবং রিস্ক লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ এর মাঝামাঝি হয়। তাই আপনারা যখন পোর্টফোলিও বানাবেন তখন সবসময় এটা মনে রাখতে হবে যে পোর্টফোলিওতে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই সমস্ত কোম্পানিগুলো যেন মিক্সড থাকে। তাহলে আপনার পোর্টফোলিও অনেকটা ব্যালেন্সড হবে এবং স্টেবল থাকবে এবং আপনার ক্যাপিটাল সবসময় প্রোটেক্টেড থাকবে। তাই যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনি অবশ্যই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন চেক করে নেবেন। এটা ফার্স্ট মেট্রিক যেটা আপনাকে চেক করতেই হবে একটি কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। এছাড়া একটি কোম্পানির এন্টারপ্রাইজ ভ্যালু ক্যালকুলেট করতেও কিন্তু এই মার্কেট ক্যাপিটালাইজেশনের প্রয়োজন হয়। আমরা তাহলে কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের গুরুত্ব সম্পর্কে অর্থাৎ ইম্পর্টেন্স সম্পর্কে বুঝে নিলাম। এবার চলুন আমরা একটা ক্যালকুলেশন করে দেখি মার্কেট ক্যাপিটালাইজেশন কোনো একটি কোম্পানির।
কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করতে হলে আমি তোমাদের বলেছি যে আমাদের দুটো তথ্যের প্রয়োজন। একটি হচ্ছে কোম্পানির প্রত্যেকটি শেয়ারের প্রাইস কত, আর কোম্পানির কতগুলো শেয়ার আছে টোটাল। তো সেই দুটো তথ্য জানার জন্য আমরা একটি ওয়েবসাইটে চলে যাব। তোমরা গুগলে গিয়ে screener.in বলে সার্চ করবে। সার্চ করার পর প্রথমেই যে অপশানটি আসবে screener.in, সেখানটায় ক্লিক করার পর তোমরা দেখবে যে screener.in ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখো ডান দিকে একদম ওপরে সার্চ ফর এ কোম্পানি বলে একটি অপশান আছে। এখানে তোমরা যেই সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করতে চাইছো সেই সমস্ত কোম্পানির নাম লিখে সার্চ করতে হবে। সো আমি এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করে দেখাবো, তাই আমি এখানে সার্চ করব রিলায়েন্স ইন্ডাস্ট্রি। দেখো আর লেখার পরই ওপরেই চলে এসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। এবার এটাতে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানটায় মোটামুটি চলে এসছে যে কোম্পানির কতগুলো প্যারামিটারের একটা ড্যাশবোর্ড টাইপ চলে এসছে। দেখো এখানটায় ওপরে লেখা আছে মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস, হাই লো, স্টক পি, এইসব ব্যাপারগুলো তোমরা আস্তে আস্তে জানবে। আমি মানে একটার পর একটা ভিডিও বানাবো সবগুলো প্যারামিটারের ওপরে। সো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করব। সো দেখো এখানে বাঁদিকে ওপরে প্রথম অপশানটি হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ তোমাদেরকে আমি বলেছি আমাদের এই ভিডিওতে কি যে মার্কেট ক্যাপিটালাইজেশনকে মার্কেট ক্যাপও বলা হয় সংক্ষেপে। এখানে মার্কেট ক্যাপ বলা আছে 19,95,945 করোড়। আমরা ক্যালকুলেট করে দেখব যে আমাদের ক্যালকুলেশনের ভিত্তিতে যে রেজাল্ট আমরা পাবো সেই, অর্থাৎ আমরা ক্যালকুলেট করে যে মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করবো সেটা এটার সমান হচ্ছে কি না। সো আমাদের দুটো তথ্যের প্রয়োজন। তোমাদের যেরকম বলেছি একটি হচ্ছে মার্কেট প্রাইস। এখানে দেখো মার্কেট প্রাইস ওপরে লেখা আছে 2950। সো আমরা একটি তথ্য পেয়ে গেলাম। আমাদের আরেকটি তথ্যের প্রয়োজন, সেটা হচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কতগুলো শেয়ার আছে, ঠিক আছে। তো সেটা জানার জন্য আমরা দেখো আমাদের নাম্বার অফ শেয়ারসের প্রয়োজন হবে, তাই তো। তো এবার দেখো সেটা কী করে পাবো। এখানে দেখো বাঁদিকে অ্যাড রেশিও টু টেবল বলে একটি বক্স আছে। এবার এখানটায় যাওয়ার পর এখানে লিখবে নাম্বার লেখার পরে দেখবে নাম্বার অফ ইকুইটি শেয়ারস বলে একটা অপশান আসছে, সেকেন্ড অপশানটা দেখো। এবার ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে এই যে ড্যাশবোর্ডের নিচে সবার লাস্টে দেখো নাম্বার অফ ইকুইটি শেয়ারসের একটা অপশান চলে এসছে 677, ঠিক আছে। মানে টোটাল রিলায়েন্স ইন্ডাস্ট্রির 677 ক্রোর। এটা অ্যাকচুয়ালি ইউনিটটা এখানে লেখেনি, বাট এটা ক্রোর্সে হবে, কেন কি এখানে বাকি ইউনিটগুলো সব ক্রোর্সে আছে। সো রিলায়েন্স ইন্ডাস্ট্রির 677 ক্রোর শেয়ারস আছে, অর্থাৎ নাম্বার অফ ইকুইটি শেয়ারস ইকুয়ালস টু 676 ক্রোর। এবার আমরা তোমাদের বলেছি যে মার্কেট ক্যাপ ক্যালকুলেট করতে হলে কোম্পানির যে একটি শেয়ার প্রাইস সেটিকে কোম্পানির যে টোটাল শেয়ারস আছে সেটা দিয়ে গুণ করতে হয়। গুণ করার পর আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন পেয়ে যাই। চলো এবার আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা ক্যালকুলেট করে দেখি যে মার্কেট ক্যাপ কত আসছে আমাদের ক্যালকুলেশনের ভিত্তিতে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটি শেয়ারের প্রাইস হচ্ছে 2950 টাকা, ঠিক আছে। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি টোটাল শেয়ারের সংখ্যা হচ্ছে 677 কোটি। সো আমরা এই যে প্রাইস, একটি শেয়ারের প্রাইস 2950কে 677 দিয়ে গুণ করব। গুণ করার পর দেখো আমরা পেলাম 19,97,150। আর এখানে ড্যাশবোর্ডে দেওয়া আছে 19,95,945 কোটি। এটা কিছুটা যে ডিফারেন্স এসছে, এটা অ্যাকচুয়ালি রিলায়েন্সের যে প্রাইস আছে মানে 2950, সেটা কিছুটা ফ্র্যাকশনাল অ্যাডজাস্টমেন্টের জন্য কিছুটা ডিফারেন্স এসছে। অর্থাৎ আমাদের ক্যালকুলেশনের ভিত্তিতে পাওয়া মার্কেট ক্যাপ এবং এখানে এই ওয়েবসাইটটিতে যে মার্কেট ক্যাপ দেওয়া আছে মোটামুটি সমানই আছে। এবার ধরো আমরা আরেকটি কোম্পানির ক্যালকুলেশন করে দেখব। তো সেক্ষেত্রে আমি এসবিআই নিয়ে নিচ্ছি, এসবিআই, ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখো 3 নম্বর অপশানটি আছে, সেখানটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানটায় টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার হচ্ছে 892 কোটি, আর একটি শেয়ারের প্রাইস হচ্ছে 756 টাকা, আর কোম্পানিটি মার্কেট ক্যাপ হচ্ছে 6,74,968 ক্রোড়। এবার আমরা ক্যালকুলেট করে দেখি যে আমাদের ক্যালকুলেশনের ভিত্তিতে পাওয়া মার্কেট ক্যাপিটালাইজেশন আর এখানে যে মার্কেট ক্যাপিটালাইজেশন দেওয়া আছে সেটা সমান হয় কিনা। সো একটি শেয়ারের প্রাইস হচ্ছে 756 আর শেয়ারের সংখ্যা হচ্ছে 892। একটি শেয়ারের দাম হচ্ছে 756 এবং টোটাল যে শেয়ারের সংখ্যা সেটা হচ্ছে 892 কোটি। তাহলে আমরা দেখো পেলাম যে 6,74,352 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এসবিআই কোম্পানিটির। দেওয়া আছে 6,74,968। তো মোটামুটি সমানই এসছে। কিছুটা যে ডিফারেন্স আসছে সেটা প্রাইজের যে ফ্র্যাকশনাল অ্যাডজাস্টমেন্ট ওটার জন্য। তাহলে মোটামুটিভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করে তোমাদের আমি দেখালাম।
তোমরা চাইলে নিজেরাও ক্যালকুলেট করে দেখতে পারো। ইভেন আমি তোমাদের বলবো যে তোমরাও অন্তত 10টি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করে দেখো, তাহলে তোমরা মানে ব্যাপারটা শিখে যাবে এবং তোমাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল গেইন হবে। দেখো, স্টক মার্কেট সম্পর্কিত যে কোনো অ্যাপ বা ওয়েবসাইটে যখনই তোমরা যাবে সেখানে মার্কেট ক্যাপের ডাটা অলরেডি পেয়ে যাবে। তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, যখন আমরা ডাটাটা পেয়ে যাব তো আমাদের শেখার কী দরকার আছে এখান থেকে। এটা আমরা শিখছি এর জন্যই যে আমাদের শেয়ার বাজার সম্পর্কে যে ভীতি আছে সেই ভীতিটা কাটানোর জন্য। আমরা যখন প্রত্যেকটা ব্যাপার জানবো, ভালো করে ক্যালকুলেট করতে পারবো, তখন আমাদের এই ব্যাপারটি, শেয়ার বাজারের এই ব্যাপারটি নিয়ে যে একটা ভীতি আছে সেটা অনেকটা কেটে যাবে। আমরা অনেকটা কনফিডেন্ট ফিল করব যে আমরা মানে ব্যাপারগুলো জানি ভালো করে। তার জন্য এই জিনিসগুলো শেখা এবং ক্যালকুলেট করা। আমি তোমাদেরও রিকোয়েস্ট করবো যে তোমরা অন্তত 10টি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন নিজে থেকে ক্যালকুলেট করো এই স্ক্রিনার.in ওয়েবসাইটের সাহায্যে। মার্কেট ক্যাপিটালাইজেশন সম্পর্কিত এই ভিডিওটিকে আমি তাহলে আর দীর্ঘায়িত করছি না। তোমাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অর্থাৎ আমাদের বাঙালির ফাইন্যান্স শেখা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে দাও। কেননা আগামী ভিডিওগুলোর মাধ্যমে আমরা শেয়ার বাজার সম্পর্কিত প্রত্যেকটি টপিককে বিস্তারিতভাবে আলোচনা করব। এগুলো শেখার পর আপনি শেয়ার বাজার সম্পর্কে একদম পুরো এক্সপার্ট হয়ে যাবেন। আর আপনাদের সবাইকে আমার একটি রিকোয়েস্ট যে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওটিতে, অর্থাৎ কোনো পার্ট যদি আপনারা বুঝতে না পারেন, অথবা আপনাদের কাছে যদি কোনো টপিক থাকে যেটা আপনারা সাজেস্ট করতে চান, যেটার উপর ভিডিও বানানোর জন্য আমাকে সাজেস্ট করতে চান, তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আমি চেষ্টা করবো সেগুলোকে কভার করার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমি আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। Thank you so much for watching the video.